বাংলায় একটা টেলিগ্রাম বিশেষ বুলেটিন বের করে টেলিগ্রাম শেখ মুজিবুর রহমানের নামে আগে বঙ্গবন্ধু উপাধি না লেখার কারণে সম্পাদক মন্ডলীর সভাপতি হাসান হাফিজুর রহমানকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়। একই অভিযোগে সরিয়ে দেওয়া হয় দৈনিক বাংলা সম্পাদক আবু দুয়াব খানকে। মিথ্যা অপবাদ দিয়ে সাংবাদিক আতিকুল আলমকে গ্রেফতার করা হয়। পাকিস্তানের প্রধানমন্ত্রী ভুট্টোকে বাংলাদেশ সফরে আমন্ত্রণ জানানো হয়েছে এমন রিপোর্টটিকে কেন্দ্র করে বিএসএস এর সাংবাদিক আজকের অনুষ্ঠানের অন্যতম মুখ্য আলোচক দৈনিক নয় দিগন্তের বর্তমানে আলমগীর মইজুন সরকারের কোপানলে পড়েন। তিনি চাকরি হারালেন, প্রতিবাদে ফয়েজ আহমদ বিএসএস থেকে চাকরি ছেড়ে দেন। হামিদুল হক চৌধুরী ছিলেন পাকিস্তানের মন্ত্রী, তার আত্মীয় হওয়ার কারণে আনোয়ার ইসলাম ববিকে চাকরিচ্যুত করা হয়। অবজারভার সাংবাদিক বাবুল রব্বানিকে গ্রেফতার করে হাতে মেশিন গান ধরিয়ে দেওয়া হয়। সাংবাদিকরা প্রতিবাদ করলো, শেখ মুজিবুর কাছে কিছুই হলো না। 1975 সালের পট পরিবর্তনের পর সামরিক আদালতে তার বিচার হয়। বিচারের মধ্যে সর্বশেষ 2009 উল্লেখ না করলে নয়, সংবিধানের ৪র্থ সংশোধনের বাধা হরণ করা হয়। দেশের মানুষের বাক ও বাক এবং ব্যক্তির সাথে সংবাদ প্রদানের স্বাধীনতা। দেশে প্রতিষ্ঠিত হয়েছিল এক দলীয় বাকশাল। সংসদ নির্বাচন 6 মাসের মধ্যে 28 আগস্ট সরকারের সংসদকে পাশ করিয়ে সংবাদপত্র প্রকাশনা প্রিন্টিং প্রেসেস এন্ড পাবলিকেশনস অর্ডিন্যান্স জারি করে। এই অর্ডিন্যান্সটি কার্যত 1960 সালে আইয়ুব খানের ঘোষিত প্রেস এন্ড পাবলিকেশন অর্ডিন্যান্সের একটি অনুলিপি মাত্র। আমি কিছুটা সংক্ষিপ্ত করছি, আপনাদের হাতে লিখিত কবিতা চলে যাবে। একাধারে কবি এবং সাংবাদিক রেডিওতে কাজ করতেন। সরকার তাকে ইসলামপন্থী হওয়ার কারণেই সরকারের কবির ঘোষণা করেন তিনি। কিছু কিছু লোক গিয়ে শেখ মুজিবের কান বাড়ি করেন, যার কারণে তাকে রেডিও থেকে চাকরিচ্যুত করা হয়। কবি ফরিদ আহমদ অনেক চেষ্টা করলেন, সাংবাদিকরা চেষ্টা করলেন, তার চাকরিটা ফেরত পাননি। পরে তাকে অর্থ সংকটে হয় এবং তার এক ছেলে ডাক্তারি করছিল, টাকার অভাবে পড়াশোনা ছেড়ে দিতে হয়। চিকিৎসা হয়ে এক মেয়ে মারা যায়, তখন ছিল রমজান মাস। টাকার অভাবে কবি ফরুক আহমদ না খেয়ে রোজা রাখতেন। 1974 সালে 19 অক্টোবর ঢাকায় ইন্তেকাল করেন। তাকে কোথায় দাফন করা হবে তা নিয়ে সমস্যা পড়েন। প্রখ্যাত সাংবাদিক আসাদুল্লাহ রেজা সহ কয়েকজন সরকারিভাবে কোনো জায়গা পাওয়ার চেষ্টা করেন, কিন্তু রোশানেল করার কারণে মিথ্যা মতামত হওয়ার কারণে সরকারিভাবে তাকে জায়গা দেওয়া হয়নি। অবশেষে কবি বেনজির আহমেদ তার শাহজাহানপুরের পারিবারিক কবরস্থানে কবিকে দাফন করার জায়গা দান করেন। সংবাদপত্র সেবীদের জন্য আওয়ামী লীগের অতীত শাসনকাল কখনো সুখকর ছিল না। সাংবাদিকরা একবার গণভবনের সাংবাদিকরা আবাসনের জন্য কিছু জায়গার ব্যবস্থা করার অনুরোধ জানান। সাংবাদিকদের খুশি করার জন্য সম্মতি দেন শেখ মুজিবুর রহমান, কিন্তু ওখানেই শেষ। সাংবাদিকরা শেখ মুজিবুর রহমানের কাছে বেতন বোর্ড গঠনের দাবি জানান। 1973 সালে আব্দুল সত্তার সাহেবের বিচারপতি আব্দুল সত্তার সাহেবকে চেয়ারম্যান করে বেতন বোর্ড গঠন করা হয়, কিন্তু কোনো কিছু কার্যকর হলো না। সাংবাদিকদের পক্ষ থেকে অগ্রগতি জানার জন্য আহমদ হুমায়ুন ও গিয়াস কামাল চৌধুরীকে পাঠানো হয় বোর্ডে। তারা গিয়ে দেখলেন অফিস নেই, চেয়ারম্যানের গাড়ি নেই, কাজের লোক নেই, এমনকি টেবিলে একটি আলপিনও নেই। সরকারি সমর্থনের অভাবে এই বোর্ড কাজ করতে পারলো না। সাংবাদিকরা তাদের সেকেন্ড হোম জাতীয় প্রেস ক্লাব উন্নয়নের দাবি জানালেন। শেখ মুজিবুর রহমান উল্টো তুপখানা রোড থেকে প্রেস ক্লাব সরিয়ে শিল্প লেটার পাশে নিয়ে যেতে বললেন। সাংবাদিকরা রাজি হলেন না। গণমাধ্যমে যেভাবে সুদিন ফিরে এলো। আবার 1975 সালে পট পরিবর্তন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশ পরিচালনার দায়িত্ব নিয়ে প্রথমে সংবাদপত্র প্রকাশের ক্ষেত্রে প্রতিবন্ধকমূলক সকল কালাকানুন বাতিল ও শিথিল করে দেশের সব জায়গাতে সংবাদ প্রকাশে উৎসাহ প্রদান করলেন। তিনি রাজশাহী থেকে দৈনিক বার্তানামা একটি প্রথম শ্রেণীর পত্রিকা প্রকাশের ব্যবস্থা করেন। এই পত্রিকাকে ঘিরে সমগ্র উত্তরাঞ্চল তথ্য প্রবাহের ক্ষেত্রে বিপ্লব ঘটে। বহু সাংবাদিকদের কর্মসংস্থান হয়। এছাড়া আজকে যে প্রেস ক্লাব, আমি একটু সংক্ষিপ্ত, আজকের যে প্রেস ক্লাব আপনারা দেখছেন, এই প্রেস ক্লাবের জায়গাটি জিয়াউর রহমান দেবেন। এখানে একজন পাকিস্তানি ব্যবসায়ী এটা বিল্ডিং করতে চেয়েছিলেন। জিয়াউর রহমান বলেছেন যে তাদের কাছ থেকে কেড়ে নেব, এবং তিনি জিয়াউর রহমান টাকা দিয়ে এখানকার ভবন নির্মাণের ব্যবস্থা করে দেন। এবং রাষ্ট্রপতি জিয়া সংবাদপত্র সেবীদের বেতন বাতিল ওয়েজ বোর্ড গঠন করে 1977 সালে তিনি বেতন বোর্ড পুনর্জীবন করেন এবং 1977 সালের 1 মে ওয়েজ বোর্ড ওয়েদার ঘোষণা হয়। একই সময় ঘোষিত বেতন স্কেল বাস্তবায়নের জন্য সরকারের পক্ষ থেকে সেল গঠন করা হয়। তিনি সাংবাদিক মালিক সাংবাদিক ইউনিয়নের প্রতিনিধি ও সরকারি কর্মকর্তার সমানে গঠন করেন প্রেস কনসালটেটিভ কমিটি। এছাড়া অনেকগুলো কাজ হচ্ছে, লিখিত বক্তব্য হয়েছে, আমি বেশি বাড়াবো না। সবশেষে এটুকু বলবো যে গণমাধ্যম এখন আবার 72-75 অবস্থায় ফিরে এসেছে।
উৎসবের মতো সাংবাদিকরা স্বাধীনভাবে লিখতে বলতে পারছেন না। গত 15 বছর জনপ্রিয় সংবাদ ও বেসরকারি টেলিভিশন, অনলাইন নিউজ পোর্টাল বন্ধ করে কয়েক হাজার সাংবাদিককে বেকারত্বের মুখে ঠেলে দেওয়া হয়েছে। হত্যা করেছে 7 জনের মতো সাংবাদিককে। অসংখ্য সাংবাদিককে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে নির্যাতন চালানো হয়েছে। আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতি রুহুল আমিন গাজী, উনিও প্রায় 13 বছর কারাগারের থেকে মুক্তি পেয়েছেন। বাস্তবতা হচ্ছে 1975 সালের আর বর্তমান শাসনের মধ্যে মৌলিক কোনো পার্থক্য নেই। বাংলাদেশের গণমাধ্যম এখন ইতিহাসের সবচেয়ে ক্রান্তিকাল অতিক্রম করছে। অগণতান্ত্রিক সরকারের কালো থাবায় সংবাদ মাধ্যম পুরোপুরি শৃঙ্খলিত। সরকারের রক্তচক্ষু সামনে অসহায় আত্মসমর্পণ করতে যে সাংবাদিক গণমাধ্যম প্রতিষ্ঠানকে বস্তুনিষ্ঠ সত্য সাংবাদিকতা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। অকল্পনীয় হুমকির মুখে পড়েছে সাংবাদিকের জীবন জীবিকা। এই অবস্থা থেকে উত্তরণে আমরা মনে করি মত পথ নির্বিশেষে গণমাধ্যম সবাইকে ঐক্যবদ্ধ প্রতিবাদ ও প্রতিরোধ করে তুলতে হবে। আজকের এই দিনে আমাদের প্রত্যাশা, আমরা সাংবাদিকরা ঐক্যবদ্ধ হয়ে আমাদের সাংবাদিকদের বিরুদ্ধে শোষণ বঞ্চনা শুরু হয়েছে, সাংবাদিকদের স্বাধীনতা যে কেড়ে নেওয়া হয়েছে তার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো এবং আমরা সংবাদপত্রের স্বাধীনতার পাশাপাশি দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য একটা মানবিক রাষ্ট্র কায়েমের জন্য আমরা কাজ করে যাব। এটাই যদি আমরা করতে পারি আজকের এই দিবসে এটাই হবে সার্থকতা। আপনাদের সবাইকে অগণন ধন্যবাদ।